ডান পাশ দিয়ে চলে হচ্ছে টাঙ্গাইল জেলা। এখান থেকে খুব দ্রুত টাঙ্গাইল জেলা পৌঁছানো যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় জমিদার মনে হয় এভাবে হেঁটে হেঁটে এই গাটলার দিকে এসে আমার মনে হয় যে এখানে বসে বসে হচ্ছে হয়তো তার রমণের সাথে গল্প করতো, অথবা সকালে উঠে এসে দাঁত ব্রাশ করতো এখানে এসে। তো এই তেওতা জমিদার বাড়ির এই মূল ভবনের সামনেই কিন্তু এই কাজী নজরুল ইসলামের এই স্মৃতিচিহ্নটা রেখে যায়। তিনি প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন এবং তিনি একটা কবিতা লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একই মোর অপরাধ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি হচ্ছে মানিকগঞ্জের তোরা ব্রিজের উপরে। এটা হচ্ছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে 4 কিলোমিটার পরে পশ্চিমে আরিচা মহাসড়কে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তেওতা জমিদার বাড়ি, সেটা হচ্ছে শিবালয় উপজেলার আওতায়। তো সেই তেওতা জমিদার বাড়িতে আমরা যাব এবং সেটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এবং ইতিহাস সম্পর্কে জানবো। তো কথা না বাড়িয়ে আমরা চলেন যাই, আমরা রওনা দিয়ে দেই। তো রাস্তার দুই পাশের যে প্রাকৃতিক ভিউটা সেটা দেখানোর চেষ্টা করবো এবং আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলবো এবং পুরো ভিউটা তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন, পাশেই থাকুন। তো এই তোরা ব্রিজের নিচে হচ্ছে কালীগঙ্গা নদী। এই কালীগঙ্গা নদীর উপর যে হচ্ছে এই বিশাল একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে হচ্ছে এই সড়কে যা হচ্ছে পাটুরিয়া ঘাট এবং আরিচা ঘাট, এবং এই দুই ঘাট পার হয়ে হচ্ছে বিভিন্ন জেলায় যেয়ে থাকে। যেমন পাটুরিয়া ঘাট উপাসে চলে গেছে রাজবাড়ি, এবং আরিচা ঘাট এবং কাদের ঘাট উপর দিয়ে চলে গেছে হচ্ছে পাবনা ঈশ্বরদী। তো তোরা ব্রিজের পরপরে হচ্ছে এই যে মুন্না ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তো বাংলাদেশের মধ্যবর্তী জেলার মধ্যে হচ্ছে মানিকগঞ্জ জেলা। তো এই মানিকগঞ্জ জেলার মধ্যে হচ্ছে অনেকগুলো জমিদারি বাড়ি আছে এবং অনেক ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই তেওতা জমিদার বাড়ি, আমরা যেখানে আজকে যাচ্ছি। তো যাওয়ার পথে হচ্ছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমাদের সামনে দেখা যাচ্ছে যে একটা ট্রাক উল্টো হয়ে আছে। তো এই রোডের হচ্ছে 4 লাইনের কাজ চলতেছে। 4 লাইনের কাজ হয়ে গেলে হয়তো এই রোডের অ্যাক্সিডেন্টটা অনেক ক্ষেত্রেই কমে যাবে। তো এই মানিকগঞ্জ জেলার ভিতরে হচ্ছে অনেকগুলো নদ নদী বয়ে গেছে, তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা নদী এবং যমুনা নদী। তো এই মানিকগঞ্জ জেলার আরও কয়েকটা জমিদারি বাড়ি আছে। তো আজকের ভ্রমণের উদ্দেশ্যই হচ্ছে তেওতা জমিদারি বাড়ি যাওয়া এবং এটার ইতিহাস সম্পর্কে জানা। তো এই মুহূর্তে আমরা হচ্ছে মহাদেব স্ট্যান্ড ক্রস করলাম। আমার সামনে হচ্ছে বরঙ্গাল স্ট্যান্ড, এইটাই হচ্ছে বরঙ্গাল স্ট্যান্ড। এই বরঙ্গাল স্ট্যান্ড হচ্ছে আমার এই যে ডান পাশ দিয়ে চলে হচ্ছে টাঙ্গাইল জেলা। এখান থেকে খুব দ্রুত টাঙ্গাইল জেলা পৌঁছানো যায়। তো এখান থেকে হচ্ছে টাঙ্গাইলের নাগরপুর খুব কাছে, অতি সন্নিকটে। তো আমার এই সামনের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন 4 লাইনের যে একটা রাস্তা, অসম্ভব সুন্দর। তো এইরকম পুরো রোডটা যদি তো অ্যাক্সিডেন্টের হার অনেকটাই কমে যাবে। আমরা চলতে চলতে চুলের অবস্থা খুবই খারাপ অবস্থা। তো আমরা হচ্ছে এই মুহূর্তে আছি শিবালয় উপজেলার হচ্ছে মডেল মসজিদের সামনে। তো এই মডেল মসজিদের সামনে দিয়ে আমরা তো এখন আমরা হচ্ছে শিবালয় উপজেলা ক্রস করতেছি। তো আমাদের আর বেশি সময় লাগবে না, আমরা আর একটু পরে হচ্ছে আরিচা পাটুরিয়া যে মোড়টা, আরিচা যাওয়ার যে রোড এবং হচ্ছে পাটুরিয়া ঘাটে যাওয়ার যে রোড, সেটার মাঝখানে তারা কিছু কথা বলবো। এই মোড় থেকে কোন কোন জেলায় যাওয়া যায় সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে উথুলি মোড়, এবং এই যে আমার পিছন দিয়ে আমার সামনে দিয়ে যে রোডটা গেল সেটা হচ্ছে আরিচা ঘাটের দিকে, এবং আমার এই বাম পাশ দিয়ে যে রোডটা গেল সেটা হচ্ছে পাটুরিয়া ঘাটের দিকে। এবার এখন আমরা আসলাম হচ্ছে আমার এই পিছন দিয়ে, যেটা মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম। তো এই রোড দিয়ে আমরা আসছি। তো আমার এই বাম পাশ দিয়ে যেতে হবে পাটুরিয়া ঘাটে। তো এই পাটুরিয়া ঘাটে হচ্ছে যায় রাজবাড়ি, ফরিদপুর, গোপালগঞ্জ, বিভিন্ন জেলায় যাওয়া যায়। এবং আমার এই সোজা বা আরিচা ঘাট আমরা যেখানে যাবো, আরিচা ঘাট পার হয়ে হচ্ছে তেওতা জমিদার বাড়ি। আমরা যেখানে যাবো এই আরিচা ঘাট হয়ে যাওয়া যায় হচ্ছে পাবনা, ঈশ্বরদী বা উত্তরবঙ্গের যে কোনো জেলায় হচ্ছে এই নদী পার হয়ে, এই পদ্মা নদী পার হয়ে হচ্ছে যাওয়া যায়। তো কথা না বলে আমরা চলতে থাকি, চলেন। তো অবশ্যই এই রোডে আসলে, বিকাল টাইমে আসলে অনেক ভালো লাগবে আপনাদের, অনেক। তো আমার সামনে হচ্ছে
ফেরিঘাট। তো এই ফেরিঘাটের না যায় হচ্ছে আমার এই ডান পাশ দিয়ে হচ্ছে একটা রোড গেল। তো এই রোড দিয়ে হচ্ছে যাইতে হবে তেওতা জমিদার বাড়ি। যেহেতু বিকাল টাইম তেমন একটা সময় নাই, এই জন্য আপনাদের হচ্ছে ফেরিঘাটটা হয়তো আজকে দেখাতে পারলাম না। অন্য এক সময় আপনাদেরকে ফেরিঘাট এবং লঞ্চ যে সম্পর্কে সেগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো যেহেতু সময় নাই, তো এ হচ্ছে আমরা নদীর পাড় দিয়ে আমরা এখন হচ্ছে যাব হচ্ছে তেওতা জমিদার বাড়ি। এই যে একটা হচ্ছে ফেরিঘাট। তো সামনে কয়েকটা ফেরিঘাট আছে, তো সেগুলো এখন আছে আসলে তো এখন সেটা আসলে দেখানোর চেষ্টা সম্ভব না, যেহেতু আমাদের সময় তেমন একটা নাই। তো আমরা তেওতা জমিদার বাড়ি সম্পর্কে জানবো এবং সেটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। সেজন্য হচ্ছে কোনো দিকে না দাঁড়িয়ে আমরা সরাসরি তেওতা জমিদার বাড়ি চলে যাচ্ছি। নদীর পাড় দিয়ে যখন আমরা যাবো, তো এই রাস্তাটা হচ্ছে সরু, তো অবশ্যই দেখে শুনে যেতে হবে। তো এই গ্রামের মেঠো পথ দিয়ে কিন্তু বাইক চালানো আসলে অনেকটা ভালো লাগার একটা ব্যাপার। তো এই সরু রাস্তা দিয়ে বা আমরা যদি অটো নিয়ে আসতাম তাহলে কিন্তু আমাদের ব্যাপক সময় লাগতো। আসলে বাইকে করে ঘোরা আসলে আলাদা একটা মজা, আবার পাবলিক পরিবহনে চলাচল করা সেটা হচ্ছে আলাদা এক ধরনের মজা। তো সব সময় চেষ্টা করি হচ্ছে বাইক নিয়ে ঘোরাঘুরি করার, যেন সময় বিলম্ব না হয়। মানিকগঞ্জের জায়গা। তো আমরা অলরেডি চলে আসছি তেওতা জমিদার বাড়ি। আমার সামনেই, যদি আমি ভুল না করে থাকি, আমার সামনেই হচ্ছে এই যে তেওতা জমিদার বাড়ির। আজকে আমরা এই জমিদার বাড়ির বিস্তারিত জানার চেষ্টা করব, বা যতটুকু জানি ইতিহাস জানার চেষ্টা করব এবং আপনাদেরকে সাথে নিয়ে সেটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো আমরা যখন মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম, তো আমাদের এই তেওতা জমিদার বাড়ি আমাদের আসতে সময় লেগেছিল হচ্ছে প্রায় 30 মিনিট বা তারও কম সময় লাগছিল, যেহেতু আমরা বাইক নিয়ে আসছি। অনেক হয়তো 70 প্রায় 65-80 কিলোমিটার বেগে আমরা গাড়ি চালাইছি, যেহেতু বিকাল টাইম সময় ছিল না। তো আমরা এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে আসছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আসলে। তো এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল 1700 শতকে। এই বাড়িটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন ব্যক্তি। তিনি দিনাজপুর জেলার অনেক হতদরিদ্র কৃষক ছিলেন এবং তিনি কৃষক থাকাকালীন সেখানে তিনি তামাক চাষ করতেন। তামাক চাষ করার পর তিনি ব্যাপক অর্থ সম্পদের মালিক হয়ে যায় এবং অর্থ সম্পদের মালিক হওয়ার পর তিনি এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। এই বাড়িটি নির্মাণ করার পরেই হচ্ছে জমিদারির প্রথা চালু হয়। এই জমিদার প্রথা চালু রেখেছিলেন জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুজন ব্যক্তি। ভারত বিভক্তি হওয়ার পর হচ্ছে তারা এই রাজপ্রাসাদ ছেড়ে তারা ভারতে চলে যায় এবং কালের বিবর্তনে এই বাড়িটি একসময় পরিত্যক্ত হয়ে যায়, ফেলে রেখে যায়। তো বাড়িটির অবস্থা আসলে তেমন অবস্থা নেই, পুরোটাই ভঙ্গুর অবস্থা, যে কোনো সময় আসলে ধসে পড়ে যাওয়ার অবস্থা আর কি। তো মানিকগঞ্জ জেলায় কয়েকটা জমিদার বাড়ি আছে, তার ভিতরে একটা তেওতা জমিদার বাড়ি, আরও কয়েকটা জমিদার বাড়ি হচ্ছে সাটুরিয়া জমিদার বাড়ি আছে। তারপরে হচ্ছে মানিকগঞ্জ জেলার ভিতরেও একটা জমিদার বাড়ি আছে, সেটা একসময় দেখানোর চেষ্টা করব। সালের পর থেকে কিন্তু এই বাড়িটা আসলে ভঙ্গুর অবস্থা। তো এই জমিদার বাড়িটার হচ্ছে আমরা অলরেডি টপে উঠে গেছি। তো ইতিহাসবিদদের মতে 1700 শতকে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এই নির্মাণ করেছিলেন পঞ্চানন শেখ নামে এক জমিদার। জনশ্রুতি অনুসারে পঞ্চানন শেখ একসময় খুবই দরিদ্র ছিলেন। দিনাজপুর অঞ্চলে তিনি তামাক চাষ করতেন এবং সেখানে অনেক ধন সম্পদের মালিক হয়ে ওঠে এবং এই মানিকগঞ্জ এসে এই বাড়িটাই হচ্ছে তিনি এসে নির্মাণ করেন। তো ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর হচ্ছে এই জমিদার বাড়ি রেখে তিনি ভারতে চলে যান এবং এই ভবনটা পুরাই রেখে যান এবং দিনে দিনে কালের বিবর্তনে এই ভবনটি আসলে নষ্ট হয়ে যায় এবং আমাদের যে ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি।
তো আমি যেই প্রসাদের উপর দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লাল দিঘি ভবন নামে পরিচিত, এবং আমার ওই পশ্চিম পাশে যে একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে নট মন্দির নামে পরিচিত, এবং আমার সামনে যে পুকুর রয়েছে এবং তার আগে যে একটা বিস্তীর্ণ মাঠ আছে, এবং সব মিলিয়ে এখানে যে কয়টা ভবন আছে প্রত্যেকটা ভবনে হচ্ছে মোট মাঠ কক্ষ রয়েছে হচ্ছে 55টি। তো এগুলো হচ্ছে আমার হচ্ছে এখানে ঘুরতে আসার আগেই হচ্ছে আমি কিছু ইতিহাস পড়ে আসছিলাম, এবং বিশেষ করে কবি কাজী নজরুল ইসলামের যে কবিতাটা ছিল আমি যখন আগে বইতে পড়েছিলাম, তো সেটাকে উদ্দেশ্য করে এই জমিদার বাড়ি আসলে ঘোরার খুব আগ্রহ ছিল। তো এই তেওতা জমিদার বাড়িটি মোট 7.38 একর জমি নিয়ে স্থাপিত। মূল প্রাসাদের চারপাশে রয়েছে আরও বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর। আমার ওই যে পিছনে যে একটা বড় পুকুর, সেই পুকুরটাও কিন্তু নিয়ে অনেক ইতিহাস রয়েছে, সেটাও আপনাদেরকে বলবো। তো দেখেন পুরো ভিউটা। তো এই পুরো জমিদার বাড়িটা ঘুরতে ঘুরতে হয় আমরা হচ্ছে পিছন দিকে চলে আসছি। এই যে আমার পিছনে হচ্ছে জমিদার বাড়ির মূল ভবনটা, এটা হচ্ছে জমিদার বাড়ির মূল ভবন। এবং এই জমিদার বাড়ির যে আমার মনে হয় যে এখানে আসলে কয়েদি ছিল, যে এই গেটগুলো আসলে সেটা সম্পর্কে ইতিহাসে তেমন একটা লেখা নাই। এটা আসলে গেট ছিল সম্ভবত। জমিদার বাড়ি এসে আসলে তেমন কোনো চিহ্নই বর্তমানে নাই, একেবারে ভঙ্গুর অবস্থা হয়ে গেছে। তো প্রত্যেকটাই স্মৃতিচিহ্ন হচ্ছে জাদুঘর আকারে এখানে আসলে সংরক্ষণ করা উচিত, এবং এই ভবনগুলো অতি দ্রুতই হচ্ছে সংস্কার করা উচিত। তো আমরা প্রত্যেকটাই ভবনে ঘুরে দেখার চেষ্টা করতেছি। ভূতের অবস্থা, প্রত্যেকটা বাড়ির ভূতের অবস্থা, এবং ভবনের নিচ দিয়ে পুরোই স্যাঁতস্যাঁতে অবস্থা। দেখেন আমরা মোবাইলের লাইট দিয়ে হচ্ছে দেখার চেষ্টা করতেছি। একেবারে ভূতের অবস্থা, ভয়াবহ অবস্থা। তো আবার হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে এই মূল ভবনের সামনে চলে আসি। এটাই হচ্ছে নট মন্দির। আমার সামনে যে মন্দিরটা আছে এটাই হচ্ছে নট মন্দির নামে পরিচিত। তো যাই হোক, তিনি দিনাজপুরে আসলে অত্যন্ত দরিদ্র ছিলেন। তখন যখন তামাক চাষ করতেন তখন কিন্তু অত্যন্ত দরিদ্র ছিলেন। এই তামাক চাষ করার ক্ষেত্রে তিনি কিন্তু ব্যাপক ধন সম্পদের মালিক হয়ে যায়, এবং এই জমিদার বাড়িটি তিনি নির্মাণ করেছিলেন এবং এখানেই অবস্থান করেছিলেন। তো আগের যে বিলাসবহুল জীবনযাত্রা ছিল, জমিদারদের যে বিলাসবহুল জীবনযাত্রা ছিল আসলে অকল্পনীয়, বর্তমান যুগকে হার মানিয়ে দেয়। তো দেখেন এই যে হচ্ছে আমার সামনে পুকুর। তো এই জমিদাররা হচ্ছে, আমি আসলে কল্পনার জগতে ঢুকে গেছি। আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় হ্যাঁ জমিদার মনে হয় এভাবে হেঁটে হেঁটে এই গাটলার দিকে এসে এসে আমার মনে হয় যে তারা এখানে বসে বসে হচ্ছে হয়তো তার রমণের সাথে গল্প করতো, অথবা সকালে উঠে এসে দাঁত ব্রাশ করতো এখানে এসে। তো যাই হোক, আসলে এই ইতিহাস সম্পর্কে যখন বলার চেষ্টা করি এবং যখন জানার চেষ্টা করি তখন কিন্তু সেই আদি যুগে আসলে ব্রেনটা চলে যায়। তো এই জমিদার বাড়িতে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা স্মৃতিচিহ্ন রেখে যায়, এবং তিনি প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন এবং তিনি একটা কবিতা লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একি মোর অপরাধ। তো এই কবি কাজী নজরুল ইসলামের যে স্মৃতিচিহ্নটা আসলে এই কবিতা থেকেই আসলে এই জমিদার বাড়িকে অনেকটা ইতিহাস তুলে ধরেছে, এবং এই জমিদার বাড়ি সম্পর্কে অনেকেই বিস্তারিত জানতে চায় এবং এখানে এসে ঘুরতে চায়। তো আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই প্রচুর শেয়ার করে দিবেন, যেন সরকারের নজরে আসে যে এই ভবনগুলা যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে এবং ভঙ্গুর অবস্থা হয়ে গেছে সেগুলো যেন আসলে মেরামত করে, এবং আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস অন্তত সংরক্ষণে রেখে দেওয়ার জন্য হচ্ছে যেন এগুলা রক্ষণাবেক্ষণ কাজগুলো করে থাকি। তো এই তেওতা জমিদার বাড়ির এই মূল ভবনের সামনেই কিন্তু এই কাজী নজরুল ইসলামের এই স্মৃতিচিহ্নটা রেখে যায়, এবং তিনি
এই আশালতা সেনগুপ্ত প্রমীলা তার প্রেমে পড়েছিলেন এবং তিনি একটা কবিতা লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একই মোর অপরাধ। তো আমার এই পিছনের যে কাজী নজরুল ইসলামের যে স্মৃতিচিহ্নটা যে সুন্দর করে সংস্কার করে রেখেছে, তো আমার ওই পিছনের যে জমিদার বাড়িগুলো সেগুলোও যদি সংরক্ষণ করে এবং সংস্কার করে রাখে, তাহলেই কিন্তু আমাদের ইতিহাস সম্পর্কে জানার অনেক আগ্রহ থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, এবং দেশ বিদেশ থেকে কিন্তু এখানে ঘুরতে আসবে এবং এটা সম্পর্কে জানার চেষ্টা করবে। তো এই জমিদার বাড়ি ঘোরার আগেই আমার এই পিছনে যে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন, এই সাইনবোর্ডের পুরো বিস্তারিতটা একটু পড়ে নেবেন, কারণ এখানে এই জমিদার বাড়ির পুরা বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে এবং ইতিহাস লেখা আছে, কয়টা কক্ষ আছে, কয়টা ভবন আছে এবং কি আছে সম্পূর্ণ বিস্তারিত এই সাইনবোর্ডে লেখা আছে। আপনারা এখানে পড়ে তারপরে হয়তো যদি ঘোরাফেরা করেন তাহলে পুরা ভিউটা বা পুরা ইতিহাসটা আপনাদের ভিতরে গাঁথা থাকবে এবং ঘুরতে হয়তো ভালো লাগবে। তো যাই হোক, পুরা জমিদার বাড়িটা আমাদের ঘোরা শেষ। তো এখন আমরা রওনা দিব। এই জমিদার বাড়িটা পুরোটা আসলে খুব একটা বড় না, যতটুকু আছে পুরোটা ঘোরার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কেউ আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে আসবেন, আমি আপনার কমেন্টের উত্তরে লিখে দিব। তো বাই বাই তেওতা জমিদার বাড়ি। তো এখানে আসে যে ইতিহাসটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে প্রেমে পড়েছিলেন প্রমীলা দেবীর, তার এই ইতিহাসটা আমার খুব ভালো লাগছে। এবং এখানেই যে সে এই কবিতাটা লিখেছিলেন এটাই আমার প্রথম জানা, আমি হয়তো আগে জানতাম না। হ্যাঁ, তো এই প্রথম জানলাম কাজী নজরুল ইসলাম এখানে এসে এই কবিতাটা লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ। কিন্তু আমরা কোনো কিছু পাইলাম না। তো আমরা এসে কোনো আমরাও তেমন কোনো প্রেমিকা পাইলাম না, কোনো রমণী পেলাম না ওরকম সুন্দর, তাহলে আমরাও একটা কবিতা লিখে যেতে পারতাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।